বাংলাদেশকে অনেকেই এখনও শুধু শান্তিপ্রিয় কম ঝুঁকির একটি দেশ হিসেবে দেখে, কিন্তু সামরিক মানচিত্রে গত কয়েক বছরে যে পরিবর্তন হয়েছে সেটা আর হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ এখন প্রশ্ন শুধু কতগুলো অস্ত্র কেনা হয়েছে সেটা না, আসল প্রশ্ন হলো বাংলাদেশ কি ধীরে ধীরে এমন একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা কাঠামো তৈরি করছে যা সীমান্ত, আকাশসীমা আর সমুদ্র সীমায় নতুন বাস্তবতা তৈরি করতে পারে। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনা বেড়েছে তার মূল কারণ টার্গেটেড আধুনিকায়ন, অর্থাৎ এলোমেলোভাবে সবকিছু কেনা নয়, বরং নির্দিষ্ট দুর্বলতা পূরণের জন্য কিছু সিস্টেম যুক্ত করা। বিশেষ করে তিনটি ক্ষেত্রে পরিবর্তন বেশি চোখে পড়ছে: স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লার আর্টিলারি ও রকেট, উপকূল ও সমুদ্রভিত্তিক প্রতিরোধ সক্ষমতা। এগুলো একসাথে দেখলে বোঝা যায় বাংলাদেশ এখন শুধু সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর পথেই নয়, বরং ডেনিয়াল ক্যাপাবিলিটি, অর্থাৎ শত্রুকে সহজে এগোতে না দেওয়ার সক্ষমতা, সেটাই সবচেয়ে জোর পেয়েছে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওপেন সোর্স প্রতিরক্ষা তথ্যের ক্ষেত্রে সংখ্যা, মোতায়েন এলাকা, এমনকি কিছু সিস্টেমের নাম নিয়েও বিভ্রান্তি থাকে। তাই যেসব সংখ্যা প্রচারিত হয় সেগুলোকে চূড়ান্ত সত্য ধরে নেওয়ার আগে সতর্ক থাকা দরকার। তবু একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো আগের চেয়ে অনেক বেশি সজ্জিত, বহুস্তর ভিত্তিক এবং পরিকল্পিত। কিন্তু এই পরিবর্তনের পেছনের কারণ কি? বাংলাদেশ এমন এক ভূখণ্ডে অবস্থান করছে যেখানে নিরাপত্তা ঝুঁকি এক ধরনের নয়। একদিকে ভারত, বিশাল সামরিক শক্তি, দীর্ঘ সীমান্ত, রাজনৈতিক ও কৌশলগত সংবেদনশীলতা; অন্যদিকে মিয়ানমার, সীমান্ত অস্থিরতা, বিদ্রোহী গোষ্ঠীর শরণার্থী সংকট; আর দক্ষিণে বঙ্গোপসাগর, যেখানে বাণিজ্য, জ্বালানি, সমুদ্র সীমা এবং সামুদ্রিক নিরাপত্তা একসাথে জড়িত। অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা ভাবনা শুধুই যুদ্ধের প্রস্তুতি নয়, এটা সীমান্ত নিয়ন্ত্রণ, আকাশসীমা সুরক্ষা, সামুদ্রিক প্রতিরোধ এবং কৌশলগত বার্তা, সবকিছুর সমন্বয়। এখানেই আসে ফোর্সেস গোল 2030-এর প্রসঙ্গ। বহু বছর ধরেই বাংলাদেশের সামরিক আধুনিকায়ন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাই আজ যে সিস্টেমগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো রাতারাতি আসেনি, এগুলো আসলে দীর্ঘমেয়াদী সক্ষমতা তৈরির ধাপ। কিন্তু কাগজে কলমে পরিকল্পনা আর মাঠের বাস্তবতা এক জিনিস নয়, আর সেই বাস্তবতা বোঝার জন্য এখন সিস্টেমগুলো আলাদা করে দেখা দরকার। বাংলাদেশের হাতে থাকা QW-2 ধরনের ম্যান প্যাডস বা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে অনেকেই ছোট অস্ত্র ভেবে এড়িয়ে যান, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের সিস্টেমের কাজ হলো নিচু উচ্চতায় উড়ে আসা হেলিকপ্টার ঠেকানো, কম গতির আক্রমণাত্মক বিমান বাধাগ্রস্ত করা, ড্রোন বা লো ফ্লাইং প্ল্যাটফর্মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এখানে বড় বিষয় হলো মোবিলিটি। স্থায়ী ব্যাটারি নয়, একজন সৈনিকই বহন করতে পারে। ফলে এটি সীমান্ত এলাকায়, জঙ্গল এলাকায়, এমনকি লুকিয়ে থাকা অবস্থান থেকেও ব্যবহারের উপযোগী। এর কৌশলগত প্রভাব কি? শত্রুপক্ষ যদি ধরে নেয় আকাশপথে নিচু উচ্চতায় ঢোকা সহজ হবে, তাহলে এই ধরনের সিস্টেম সে হিসাব পাল্টে দেয়। অর্থাৎ QW-2 শুধু একটি মিসাইল নয়, এটা হলো লো অল্টিটিউড ডেনিয়াল টুল। কিন্তু নিচু আকাশসীমায় ঠেকানো আর দূরের স্থল টার্গেট ভাঙা এক বিষয় নয়। এবার আসি স্থলযুদ্ধের আগুনে। বাংলাদেশের স্থলভিত্তিক আগুনের শক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তিন ধরনের প্ল্যাটফর্ম ঘিরে। নোরা B-52, এটি সার্বিয়ান উৎসের সেলফ প্রোপেলড হাউটজার। অনেকেই এটাকে ভুল করে মিসাইল সিস্টেম ভাবেন, কিন্তু আসলে এটা মোবাইল আর্টিলারি। এটার শক্তি কোথায়? দ্রুত অবস্থান বদলাতে পারে, দূরপাল্লার সুনির্দিষ্ট গোলাবর্ষণ করতে পারে, কাউন্টার ব্যাটারি ফায়ারের আগে সরে যাওয়ার সুবিধা দেয়। বাংলাদেশের মতো ভূ প্রকৃতিতে, যেখানে রাস্তা, নদী, সীমান্ত এবং বিচ্ছিন্ন প্রতিরক্ষা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেখানে মোবাইল আর্টিলারি খুব বড় সম্পদ। WS সিরিজের মাল্টিপল রকেট লঞ্চার। ওপেন সোর্স প্রতিবেদনে বাংলাদেশি বাহিনীর চীনা উৎসের WS ধরনের রকেট সিস্টেম থাকার কথা উঠে আসে। এই ধরনের সিস্টেমের মূল শক্তি হলো এরিয়া স্যাচুরেশন, অর্থাৎ একক লক্ষ্য নয়, পুরো একটি অঞ্চলকে অল্প সময়ের চাপের মধ্যে ফেলা। এটা কখন দরকার হয়? সীমান্ত দ্রুত প্রতিরোধ, শত্রুর অগ্রসরমান ইউনিট থামাতে এবং সামনের সারির ঘাঁটি বা জড়ো হওয়া বাহিনীর ওপর চাপ তৈরি করতে। TRG-230 তুরস্কের এই গাইডেড রকেট সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এটি আনগাইডেড রকেটের তুলনায় বেশি নির্ভুল। এখানে মূল শব্দ হচ্ছে প্রিসিশন, কারণ আধুনিক যুদ্ধে শুধু বেশি গোলা ছোড়া যথেষ্ট নয়, দরকার সঠিক জায়গায় আঘাত। TRG-230 এর মতো সিস্টেম সীমান্তের ওপারে কোনো কৌশলগত পয়েন্ট, ফিল্ড হেডকোয়ার্টার বা লজিস্টিক নোডে চাপ তৈরি করতে পারে, অন্তত তাত্ত্বিকভাবে। কিন্তু এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যায়, কারণ রকেট আর আর্টিলারি শুধু তখনই কার্যকর যখন টার্গেটিং, নজরদারি আর কমান্ড সিস্টেম শক্তিশালী হয়। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে বড় আলোচনার জায়গা হলো ইয়ার টু ইয়ার ক্যাপাবিলিটি।
কোয়ালিটি। PL-5 চীনা উৎসের স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল হিসেবে PL-5 ধরনের অস্ত্রের কাছাকাছি আকাশযুদ্ধে ব্যবহৃত হয়। এর মানে শত্রু বিমান ভিজুয়াল বা নিকটবর্তী রেঞ্জে এলে তা মোকাবেলা করার সক্ষমতা। রুশ উৎপত্তির মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বা MiG-29 প্ল্যাটফর্মের সঙ্গে বেশি পরিচিত। এই ধরনের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু ডগ ফাইট নয়, কিছুটা দূরত্ব রেখে প্রতিরোধের সুযোগ দেয়। এখানে বড় প্রশ্ন, এসব মিসাইল থাকলেই কি আকাশে আধিপত্য তৈরি হয়? সোজা উত্তর না, কারণ আকাশযুদ্ধে নির্ভর করে আরও কিছু বিষয়ের উপর: রাডার, আর্লি ওয়ার্নিং, পাইলট ট্রেনিং, ডেটা লিঙ্ক, গ্রাউন্ড কন্ট্রোল, মেইনটেনেন্স, রেডিনেস। অর্থাৎ মিসাইল থাকা এক বিষয়, সেটাকে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স পিকচারের অংশ বানানো আরেক বিষয়। আর এই জায়গাটাতেই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের নিরাপত্তা হিসেবে কেবল স্থলসীমা বা আকাশসীমা দিয়ে শেষ হয় না। বঙ্গোপসাগরের অর্থনীতি, বন্দর, সমুদ্র বাণিজ্য এবং জ্বালানি সবকিছু মিলিয়ে সমুদ্র এখন কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে C-802 ধরনের অ্যান্টিশিপ মিসাইল বাংলাদেশের জন্য বড় সম্পদ, কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্রের কাজ হচ্ছে শত্রু জাহাজকে দূর থেকে হুমকির মধ্যে রাখা, উপকূলের কাছে বড় যুদ্ধজাহাজের গতিবিধি সীমিত করা, সমুদ্র সীমায় প্রবেশের খরচ বাড়িয়ে দেওয়া। এটাকে বলা যায় সি ডেনিয়াল ক্যাপাবিলিটি এর অংশ। বাংলাদেশের মতো দেশের জন্য এটা বেশি বাস্তবসম্মত, কারণ পূর্ণাঙ্গ ব্লু ওয়াটার নেভি করা ব্যয়বহুল, কিন্তু অ্যান্টিশিপ মিসাইল দিয়ে তুলনামূলক কম খরচে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। এখানে আবেগ নয়, বাস্তবতা জরুরি। বাংলাদেশের বর্তমান অস্ত্রভান্ডার ভারতের মতো এত বড় সামরিক শক্তির জন্য অস্তিত্বগত হুমকি নয়, এটা স্পষ্ট, কারণ ভারত আকাশ, স্থল এবং নৌসীমার সক্ষমতা এখনও বহুগুণ বড়। অর্থাৎ বাংলাদেশের এখন বড় প্রশ্ন আরও অস্ত্র কেনা না, বরং বিদ্যমান সক্ষমতাকে কার্যকর নেটওয়ার্কে রূপ দেওয়া। আপনার কি মনে হয়, দক্ষিণ এশিয়ায় নতুন মূল প্রতিযোগিতা প্ল্যাটফর্মের নাকি প্রযুক্তির সমন্বয়ের? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা আছে। বাংলাদেশ কি বড় শক্তির মতো 1000 কিলোমিটার পাল্লার স্ট্রাইক ক্যাপাবিলিটি গড়বে, নাকি নিজের ভূগোল, বাজেট এবং নিরাপত্তা চাহিদা অনুযায়ী ক্রেডিবল ডিফেন্সিভ ডিটারেন্স করবে? অর্থাৎ শত্রুর ভূখণ্ডে গভীর আঘাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের আকাশ, সীমান্ত এবং উপকূলকে ব্যয়বহুল করে তোলা। এই কৌশল তুলনামূলকভাবে সস্তা, বাস্তবসম্মত এবং রাজনৈতিকভাবে কম ঝুঁকিপূর্ণ, কারণ বড় পাল্লার আক্রমণাত্মক অস্ত্র কিনলে শুধু সামরিক ব্যয় নয়, কূটনৈতিক চাপও বাড়বে। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে চিন্তিত শক্তিগুলো তখন আরও সতর্ক হবে। সব মিলিয়ে বাংলাদেশের হাতে থাকা অস্ত্রভান্ডারকে নিয়ে অতিরঞ্জন যেমন ঠিক নয়, তেমনি অবহেলাও ঠিক নয়। এটা সত্য যে বাংলাদেশ এখনও বড় শক্তিগুলোর মতো দীর্ঘপাল্লার স্ট্রাইক পাওয়ার তৈরি করেনি, কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ ধীরে ধীরে এমন কিছু সক্ষমতা গড়েছে যা সীমান্ত, আকাশসীমা এবং সমুদ্র সীমায় নতুন হিসাব তৈরি করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি এই আধুনিকায়নের শৃঙ্খল প্রতিরক্ষা কাঠামোতে রূপ দিতে পারবে, নাকি বিচ্ছিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আটকে যাবে? পরবর্তী কয়েক বছরে সেই উত্তরই ঠিক করবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটা বদলাবে। এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের বর্তমান পথ প্রতিরক্ষা শক্তি বাড়ানোর সঠিক কৌশল, নাকি আরও গভীর পরিকল্পনা দরকার আছে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে পারেন।